বোর্ড প্রশ্ন সমাধান সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঢাকা বোর্ড 2025 সালে আসা 7 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান, যেটা তোমাদের দুইটি অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় খ এবং ক এবং খ আর দশম অধ্যায় গ, মানে দুইটা অধ্যায়ের মিশ্রণে এই অঙ্কটি এসেছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাকে এখানে ক নম্বরে বলছে যে tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। এটা একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে, আসো আমি সহজভাবে দেখাই দিই। দেখো, ক নম্বরে বলা আছে কি, যে তোমাকে দেওয়া আছে tan 7x, তাহলে আমাদের কি দেওয়া আছে যে tan 7x ইকুয়াল কি cot 8x, এটা কি আছে দেওয়া আছে, বা আমরা বলতে পারি কি প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ। এখন দেখো, এখান থেকে আমাদের বের করতে হবে কি x এর মান। তো x এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, যদি আমাদের দুই পাশে tan থাকতো তাহলে আমরা আউট করে দিতে পারতাম, অথবা দুই পাশে যদি cot থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, আউট করে দিতে পারতাম। তো যেহেতু এখানে নেই, তাহলে আমাদের প্রথম কাজ হবে দুই পাশে একই মান আনা। যেমন এখানে আছে tan, এই পাশে আমরা কি আনবো, tan আনবো। তো cot থেকে আবার tan কিভাবে আনা যায়, আসো আমরা একটা জিনিস দেখি যেটা তোমরা অনেকেই জানো না। তো এই যে এভাবে ধরো একটা প্লাস দিলাম বড় করে, তো এটাকে বলা হয় আসলে কোয়াড্রেন্ট, মানে চতুর্ভাগ। তো এটাকে তোমার বলা হবে প্রথম কোয়াড্রেন্ট, এটাকে বলা হবে দ্বিতীয় কোয়াড্রেন্ট, এটাকে বলা হবে তৃতীয়, এটাকে বলা হবে চতুর্থ। তো এই কোয়াড্রেন্ট গুলার প্রথমে তোমার সবগুলা থাকে, সবগুলা জিনিসটা কেমন, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সবাই কি হবে, সবাই ধনাত্মক হবে। মানে এই প্রথম কোয়াড্রেন্টে সবাই থাকবে, সবাই কি হবে, ধনাত্মক হবে। দ্বিতীয় কোয়াড্রেন্টে তোমার থাকবে শুধুমাত্র সাইন আর হচ্ছে কোসেক, এইগুলা কি হবে, ধনাত্মক। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে কি হবে, সাইন আর কোসেক হবে ধনাত্মক, বাকি সবগুলা কি হবে, ঋণাত্মক। তৃতীয় কোয়াড্রেন্টে হবে তোমার ট্যান আর কট, এই দুইটা কি হবে, ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। একইভাবে চতুর্থ তোমার কোয়াড্রেন্টে হবে কি কস আর সেক, এই দুইটা শুধুমাত্র কি হবে, ধনাত্মক, বাকিগুলা সব কি হবে, ঋণাত্মক। এখন দেখো, এই যে কটকে আমরা ট্যান করব কিভাবে, এটা সূত্র হচ্ছে যে এন এর সাথে 90 এর গুণ, তাহলে এন ইন্টু 90 প্লাস বা মাইনাস কি হবে, থিটা। কিছুই বুঝলাম না। আসো দেখো, আমরা দেখি এই যে এন, এন হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা। এখন যদি এন এর মান আমাদের ধনাত্মক হয় তাহলে হবে একরকম, আর যদি এন এর মান ঋণাত্মক হয় তখন হবে আরেক রকম। দেখো যে এন ইকুয়াল জোর হলে, জোর হলে, তো এই যে 90 এর তোমার যদি জোর গুণিতক হয়, ধরো তোমার কাছে এখানে দেওয়া আছে 180°, তাহলে তোমার কি করতে হবে, 90 গুণন 2 লিখতে হবে। একইভাবে 270 থাকলে 90 গুণন 3 লিখতে হবে। তার মানে এন এর মান তোমার যদি জোর হয়, তাহলে এই যে এখানে আমাদের একটা নাম থাকবে, সেটা যে সাইন কস ট্যান কট সেক কোসেক যে কোনো একটা থাকতে পারে। তো তাহলে যা আছে তাই, যা আছে তাই হবে। কি বললাম, যে এন এর মান যদি জোর হয় তাহলে এখানে যা আছে তাই হবে। আর এন এর মান যদি বিজোড় হয়, এন ইকুয়াল বিজোড় হলে, বিজোড় হলে, তো বিজোড় হলে এই নামগুলো পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হবে, তোমার কাছে যদি সাইন থাকে তাহলে সেটা কি হবে, কস হবে। একইভাবে তোমার কাছে যদি কস থাকে তাহলে সেটা কি হবে, সাইন হবে। তারপরে তোমাদের কাছে যদি টেন থাকে তাহলে সেটার পরিবর্তে কট হবে। একইভাবে তোমার কট থাকলে কি হবে, টেন হবে। সিমিলার ভাবে তোমার কাছে যদি সেক থাকে তখন সেটা কি হবে, কোসেক, কোসেক হবে। আর কোসেক থাকলে কি হবে, সেক হবে। এই জিনিসটা আমাদের জানতে হবে। কি বললাম, যে 90 এর যদি জোর গুণিতক থাকে তাহলে এখানে যে নাম থাকবে সেটাই হবে, সাইন কস ট্যান কট যা থাকবে তাই হবে। কিন্তু যদি 90 এর বিজোড় হয় তাহলে আমাদের কি হবে, 90 এর বিজোড় হলে
এইগুলো হবে। সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এইবার আসো এই যে এখানে কি আছে, এখানে কট আছে, তাহলে আমাদের কি আনতে হবে, এই পাশে যেহেতু আমাদের টেন ছিল তাহলে এই পাশে আমাদের কি আনতে হবে, টেন। দেখো টেন আনলাম, তো কট থেকে টেন কখন আনতে পারবো আমরা, যখন সেটা 90 এর বিজোড় গুণিতক হবে তখন। তাহলে এই জায়গাতে আমরা লিখবো কি 90 ডিগ্রি গুণন কত, 1। কারণ কি আমরা জানি 90 1 এর সাথে যাই গুণ করি ওটা হয়, তার মানে যদি আমরা এরকম দিই যে 90 গুণন 1 তার মানে কত, 90। আর এই যে একটু আগে দেখলাম যে 90 এর বিজোড় গুণিতক হলে কি হয়, পরিবর্তন হয়। এই যে দেখো তোমাদের কি দেওয়া আছে এখানে, 90 এর বিজোড় গুণিতক হলে কি হবে, যে আমাদের টেন থাকলে কট হবে, আর কট থাকলে কি হবে, টেন হবে। তো তাই যদি হয়, এই যে 90 এর বিজোড় গুণিতক টেন আছে, তার মানে কি এটা কট, ওটাকে উল্টা ভাবে লিখলাম আর কি। এরপর আমাদের কি ছিল দেখো, প্লাস মাইনাস থিটা। থিটা মানে কি, এই যে তোমার এখানে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের কি, থিটা। এখন কত হচ্ছে, প্লাস বসাবো না মাইনাস বসাবো। ধরো তুমি এখানে কথার কথা, তুমি যদি এখানে প্লাস বসাইতে, ধরো তুমি যদি এখানে প্লাস বসাইতে, তাহলে জিনিসটা কেমন হইতো, প্লাস তারপর তোমার যেটা ছিল এই যে এটা ছিল থিটা, তাহলে কি হবে এখানে 8x, এটা হবে। এখন তুমি একটু লক্ষ্য করো যে 90 এর এক গুণ মানে কি 90, এখন প্রত্যেকটা শুরু করবো আমরা যেখান থেকে, প্রথম কোয়াড্রেন্ট থেকে। তো এখান থেকে তুমি যদি যাত্রা শুরু করো, এখানে আসলে কত হবে, 90 ডিগ্রি না, কারণ আমরা জানি কি এই যে এইটার উপর এটা কি লম্ব, তার মানে এখানে কি 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত আসলে কি পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। এখন তুমি যদি এটা প্লাস নাও, প্লাস মানে কি বৃদ্ধি পাইছে, প্লাস থিটা মানে কিছু একটা, মানে 90 থেকে কিছু একটা বেশি। তো 90 থেকে বেশি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আসো, সেকেন্ড কোয়াড্রেন্টে কি কি প্লাস, সাইন প্লাস আর কোসেক প্লাস, বাদ বাকি চারটা কি হবে, মাইনাস। তো এখানে দেখো তোমার কি ছিল, কট, এই নাম না কিন্তু, এই যে প্রথমে যেটা ছিল সেটা দেখতে হবে। তো এই যে কট এখানে কি আছে, এই দুইটার ভিতরে নাই, তার মানে কট এখানে কি মাইনাস, তাহলে তোমার এখানে হয়তো কি মাইনাস। তো আমার তো মাইনাস দরকার না, আমার দরকার কি প্লাস দরকার। তো যেহেতু প্লাস দরকার, তাহলে এখানে আমরা কি দিব, মাইনাস দিব না, সরি প্লাস দিব না, তাহলে কি দিব এখানে, মাইনাস দিব। তো মাইনাস দিলে কি হবে দেখো, মাইনাস দিলে 90 এর এক গুণ মানে কি 90, তার মানে এখান থেকেই আসি এই পর্যন্ত হবে। কিন্তু যেহেতু মাইনাস থিটা, তার মানে কি 90 হয়নি, 90 থেকে একটু কম হয়েছে। তো 90 থেকে কম মানে কি এখানে, তো এই কোয়াড্রেন্টে কি সবাই কি হচ্ছে, প্লাস না, তার মানে আমার কত হচ্ছে প্লাস, তাহলে এখানে কি বসবে, চিহ্ন প্লাস বসবে। এই যে এটাই ছিল আমাদের মূল নিয়ম। তোমরা অনেকে এটা মুখস্থ করো যে কট থাকলে ট্যান হবে এরকম, তো মুখস্থ করার দরকার নেই, এই নিয়মে তোমরা বসাবে। এরপর দেখো কি হয়, তো আমরা এখানে কি লিখতে পারি, টেন 90 মাইনাস 90 ইন্টু 1 মানে কি 90, মাইনাস কি 8x, এবার কি হবে 10 7x। এই যে দেখো আমার উভয় পক্ষে 10 চলে এসেছে। আমরা উভয় পক্ষে একই জিনিস নিয়ে আসলাম কেন, কারণ আমরা দুটো তুলে দিব তাই। তো দেখো এই পাশে 10 এই পাশে 10 যদি আমরা তুলে দিই, তাহলে কি থাকবে এখানে 7x ইকুয়াল 90 মাইনাস 8x। তো এবার আনো যে 7x, এই যে 8x ছিল মাইনাস, এবার আসলে হবে প্লাস 8x ইকুয়াল কত, 90। তাহলে কত হয় 15x ইকুয়াল 90। এখানে কি হবে x ইকুয়াল 90 ভাগ 15। তাহলে আমরা কি জানি 6 15 90, 6। তাহলে এই যে x এর মান হচ্ছে আমাদের 6। অতএব নির্ণেয় নির্ণেয় x এর মান 6 ডিগ্রি, এটাই আমাদের কি অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা। তো তোমরা করবে কি, যে যে কোনো জিনিসকে মুখস্থ না করে তার যে বেসিক আছে বেসিকটা ভালোভাবে আগে আয়ত্ত করবে, তারপর দেখবে তোমরা অটোমেটিক জিনিসগুলা পারতেছো। এই জিনিসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা আরেকবার ভালো করে দেখলে বুঝতে পারবে। খ নাম্বারে বলছে কি দেখো, যে এম এন ইকুয়াল 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে কি আছে, এম এন আছে, তার মানে আমার দেওয়া আছে, দেখো কি যে দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, এই যে আমাদের এম ছিল কি সেক থিটা, এম ইকুয়াল সেক থিটা, আর এন ইকুয়াল কি ছিল ট্যান থিটা, এই দুটো দেওয়া আছে। এখন আমাকে বলছে কি যে প্রদত্ত সমীকরণে কি আছে, প্রদত্ত সমীকরণ সমীকরণ কি দেওয়া আছে, যে এম এন ইকুয়াল
2√3। তো দেখো mn দেওয়া আছে, এখন এই যে m আর n এটার মান যদি আমরা বসায় দিই তাহলে কি হবে, m মানে কি sec থিটা ইন্টু n মানে কি tan থিটা ইকুয়াল কি 2√3। এখান থেকে আমাকে থিটা আর মান বের করতে হবে। তো দেখো যখন তোমাদের এরকম ম্যাথ আসবে তখন তোমরা করবে কি, সব সময় এগুলাকে সাইন কসে কনভার্ট করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের প্রায় 90% ম্যাথ হয়ে গেছে। তো দেখো এই যে সেক থিটা, তোমাদের এর আগে সূত্র শিখাইছি যে কিভাবে সেক থিটা থেকে বের করতে হয়। তো সেক থিটা মানে কি 1/cos থিটা ইন্টু ট্যান থিটা মানে কি সাইন থিটা ভাগ কস থিটা ইকুয়াল 2√3। তো দেখো এই যে গুণ আছে, গুণ মানে কি আমরা জানি লবে লবে গুণ হরে হরে গুণ। তো 1 আর সাইন থিটা গুণ করলে হবে কি সাইন থিটা ভাগ কস থিটার কস থিটা গুণ করলে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 2√3। এখন আমরা আর আর গুণ করবো। দেখো এর নিচে কিছু নয় মানে কি 1 আছে, তো 1 দ্বারা এটাকে গুণ করলে হবে সাইন থিটা ইকুয়াল এপাশে এটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে 2√3 কস স্কোয়ার থিটা। এই যে দেখো এখানে আছে শুধুমাত্র সাইন থিটা আর এখানে আছে কি কস স্কোয়ার থিটা। তো আমাদের সবাইকে একই রকম আনতে হবে। তো আমি যদি চাই যে সাইনকে কসে আনবো তাহলে কি এটা সম্ভব? সম্ভব, তবে সেটা রুট হবে। তো আমরা রুট যুক্ত সংখ্যা নিব না, কারণ আমাদের যেটা সহজ হয় সেটা করব। কিন্তু দেখো এই যে কস স্কোয়ার আছে, তো এটাকে আমাদের সাইনে আনতে সুবিধা হবে। তো তাহলে আমরা কি করব, এ পাশে যে সাইন ছিল সাইন লিখবো 2√3, এই যে কস স্কোয়ার থিটা, তো কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। জিনিসটা কিভাবে দেখো, এই যে আমরা একটা সূত্র পড়ছি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। তো আমার এখানে কি আছে কস স্কোয়ার থিটা আছে, তো কস স্কোয়ার তুমি যদি এখানে রাখো যে কস স্কোয়ার থিটা ইকুয়াল আগে থেকে কি ছিল 1, সাইন স্কোয়ার থিটা ছিল প্লাস, ওই পার গেলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে দেখো কি হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন অনেকেই এখানে ভুল করবে কি, তোমরা ব্র্যাকেট দিবে না, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল, কারণ ব্র্যাকেট না দিলে এই 2√3 শুধু 1 এর সাথে গুণ, সাইন স্কোয়ারের সাথে কিন্তু গুণ হবে না। কিন্তু দেখো তোমার 2√3 ছিল গোটাটার সাথে মানে কস স্কোয়ারের সাথে, আর এই টোটালটার মানে তো কস স্কোয়ার, তাহলে এইটা এখানে কি হবে অবশ্যই ব্র্যাকেটে হবে। এবার তোমরা গুণ করে দাও যে 2√3 দ্বারা গুণ করলে কি হয় 2√3 আর মাইনাস কি হবে 2√3 সাইন স্কোয়ার থিটা, আর এবার কি ছিল সাইন থিটা। এখন করবে কি সবগুলাকে এক পাশে আনো। তো সবগুলাকে এক পাশে আনলে দেখো কি হয় এই যে এটা ছিল কি মাইনাস, তাহলে এই পাশে আনলে কি হবে প্লাস। তো কি করলাম দেখো এটা ছিল সমানের ডান পাশে, এটাকে যদি বাম পাশে আনি তাহলে কি হবে 2√3 সাইন স্কোয়ার থিটা, আর এই যে পাশে ছিল কি সাইন থিটা, তাহলে এখানে কি লিখবো সাইন থিটা, একটু সাজায় লিখলাম। আর এই যে এটা ছিল কি প্লাস, এই পাশে আনলে কি হবে মাইনাস 2√3 ইকুয়াল কি 0, সাজায় লিখলাম। দুইটাকে বাম পাশে আনছি, তবে এটাকে লিখলাম প্রথমে, তারপর লিখলাম এটাকে, তারপর হচ্ছে এটা। এখানে এসে দেখো তোমাদের অনেকেরই ঝামেলা বাঁধে। জিনিসটা কেমন, এখানে আছে স্কোয়ার, এখানে শুধু, এখানে একটা ধ্রুবক। তো এই সকল জায়গাতে আমাদের কি করতে হয় মিডিল টার্ম করতে হয়। তো মিডিল টার্ম তোমরা নর্মালি যদি এখানে স্কোয়ারের সাথে কোনো সহগ না থাকে মানে 1 থাকে, তখন তোমরা পারো বা ক্যালকুলেটর দিলে হয়। কিন্তু যখন এরকম থাকে তখন তোমাদের অনেকেরই প্রবলেম হয়। তো আসলে এটা আমরা কিভাবে খুব সহজে বের করতে পারি সেটা দেখি। তো তোমাদের সুবিধার জন্য আমরা এটা যদি এখানে তুলে রাখি তাহলে জিনিসটা কেমন হবে দেখো, 2√3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2√3 ইকুয়াল কি 0। এই যে জিনিসটা আছে, এখন কথা হচ্ছে যখন তোমাদের দেখবে যে এখানে স্কোয়ারের সাথে কোনো একটা সহগ আছে, তখন তোমাদের কি করতে হয় এই যে সহগ যেটা আছে এইটা আর এই যে ধ্রুবক পদ যেটা আছে সেটা সেটা মনে মনে গুণ করে দিতে হবে। এই দুটা কি করতে হবে গুণ করে দিতে হবে। তো তাহলে দেখো কি হয় এখানে 2√3 গুণন 2√3, তো গুণ করলে কত হয় 2 দুগুণে 4, √3 আর √3 গুণ করলে কি হয় √3 এর উপর স্কোয়ার। তো তাহলে কাটাকাটি করলে কি থাকে 3 থাকে, তার মানে 3, তো গুণ করলে কত হয় 12। তো তাহলে দেখো কি হবে এই যে এখানে তখন এটা হবে এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 12 ইকুয়াল 0। তো দেখো যতই তোমাদের এখানে 2√3 থাকুক, এটাকে কি ধরতে হবে মনে মনে 1। আর এই যে সহগ এটা দ্বারা তুমি ধ্রুবকে গুণ করবে, তাহলে ধ্রুবক ছিল কত 2√3,
কিন্তু এখন এটা মনে মনে ধরতে হবে কত, 12। এইবার এটার আমাদের মিল টার্ম করতে হবে, তাহলে জিনিসটা ইজি হবে। তাহলে দেখো এখন আমরা কি করব, এই যে 12 মানে এই লাইনটার আমরা এখন মিল টার্ম করব। তো মিল টার্ম করার অর্থ হচ্ছে এমন দুইটা সংখ্যা নেবে যে দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল হবে মাঝেরটা, আর গুণফল হবে হচ্ছে লাস্টেরটা। তাহলে লাস্টে কি আছে দেখো, 12 আছে না? তো 12 কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 1 ইন্টু 12, মানে গুণ করলে কোনটা কোনটা 12 হবে সেটা লিখবো, অথবা তোমরা এখন এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসালেও পেয়ে যাবে। তারপর কত, 2 ইন্টু 6, 3 ইন্টু 4, 12। তো দেখো এই তিনটা প্রসেসে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 12 পাচ্ছি। তো তিনটাই আমাদের হবে, কিন্তু এখন আমার দেখতে হবে কোনটা নিলে প্লাস করলে অথবা মাইনাস করলে মাঝখানেরটা মিলবে। মানে মাঝখানে কি আছে দেখো, শুধু সাইন থিটা মানে কি শক কত 1, তার মানে 1 মিলাতে হবে। তো এখানে যদি আমরা এটা নিই, প্লাস করলে হচ্ছে 13, মাইনাস করলে হচ্ছে 11, প্লাস করলে হচ্ছে 8, মাইনাস করলে হচ্ছে 4, প্লাস করলে হচ্ছে 7, মাইনাস করলে হচ্ছে 1। এই যে এটা আমাদের নিতে হবে, কারণ কি এখানে আমাদের প্লাস অথবা মাইনাস করলে এই যে মাঝখানে শকটা মিলতেছে। তো তাহলে আমরা কি করব, এই যে প্রথমেরটা যা আছে তাই লিখতে হয়, যে সাইন স্কয়ার থিটা, লাস্টেরটা যা আছে তাই লিখতে হয়, -12 ইকুয়াল কি 0। তো মাঝে এই যে কি ছিল 3 আর 4, তাহলে লেখো 4 সাইন থিটা, তারপর কি হবে 3 সাইন থিটা। এখন দেখো দুইটার আগে আমি প্রথমে মাইনাস দিই, তোমরা অনেকেই প্লাস মাইনাসে ভুল করো, তোমরা করবে কি দুইটার আগে মাইনাস দিবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো তোমার এই যে লাস্টেরটা গুণ করে মিলাতে হবে না, চিহ্ন সহ কিন্তু। তাহলে লাস্টে আমাদের কি আছে, -12 আছে। তো 3 আর 4 গুণ করলে তো 12 হচ্ছেই, এন্ড কি মিলাতে হবে, মাইনাস মিলাতে হবে। তো তুমি যদি দুইটাই মাইনাস দাও তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, যেটা মিলবে না। আর তুমি যদি দুইটাই প্লাস দাও তাহলে প্লাস প্লাস গুণ করলে প্লাস হবে, যেটা মিলবে না। তার মানে আমি বুঝতে পারতেছি অবশ্যই আমাকে একটা হতে হবে প্লাস, একটা হতে হবে মাইনাস। তাহলে আমি কোনটা প্লাস কোনটা মাইনাস বসাবো। তোমরা সবসময় লক্ষ্য রাখবে এই যে এখানে এটা আমাদের কি চিহ্ন আছে, যেহেতু আমি মাঝখানেরটা মিলাবো প্লাস করে অথবা মাইনাস করে, তাহলে মাঝখানের দিকে তাকাতে হবে। তো মাঝখানের এটা যেহেতু প্লাস, তাহলে এই দুইটার ভিতর যে বড় সে হবে প্লাস। যদি এটা হয় মাইনাস, তাহলে দুইটার ভিতর যে বড় সে হবে মাইনাস। তো যেহেতু এখানে আছে প্লাস, তাহলে এখানে কি বসাতে হবে, প্লাস বসাতে হবে। এখন এটা তো আমাদের ছিল মনে মনে, তাই না? আমি কি করলাম, মিডল টার্ম করার জন্য এটা বের করে রাখছি। তো এই যে আমার দরকার কোনটা, আমার দরকার মূলত হচ্ছে এই যে মাঝের এই এতটুকু দরকার, এই এতটুকু দরকার, বাদ বাকি সব আমার আগেরটার মতোই বসবে। তো দেখো এখানে যেটা ছিল তোমাদের সুবিধার্থে যদি আমি ওটাই আবার তুলি এখানে, তাহলে কি জিনিসটা কেমন হবে, 2√3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা -2√3 ইকুয়াল 0। এই যে এটা। তো আমরা কি করব, এই যে প্রথমেরটা শেষেরটা যা আছে তাই দেব, শুধু মিডিল টার্মের জায়গাতে এই জিনিসটা বসাবো। এখন এটা করার জন্য তোমাকে কি করতে হবে, এই এতটুকু রাফে তোমাকে অবশ্যই করে নিতে হবে। তাহলে এখানে কি হয় দেখো, 2√3 সাইন স্কোয়ার থিটা, তাহলে যে এটা বসাবো কোনটা, যে প্লাস 4 সাইন থিটা -3 সাইন থিটা, তারপর কি হবে, যে -2√3 ইকুয়াল কি হবে 0। তো এটা তোমরা দেখে নাও, 2√3 ইকুয়াল 0, এইটা। এইবার দেখো এই মিডল টার্মে আমরা কি করতে পারি, কমন নিব। তো কমন কি যায় এখানে, যে এখানে 2√3 সাইন স্কোয়ার, এখানে কি আছে 4 সাইন থিটা। তো এখানে দেখো 2 আছে, এখানে 4 এর ভিতরেও কি আছে 2, এখানে সাইন স্কোয়ার, এখানেও কি আছে সাইন, মানে দুই জায়গাতে আমার কি আছে সাইন আছে। তো এখান থেকে যদি আমরা 2 সাইন থিটা কমন নিই, তো কমন নেওয়ার অর্থ হচ্ছে দেখো এখানে এইগুলা বের যদি করে আনি তাহলে এখানে কি থাকবে, √3, আর এখানে সাইন স্কোয়ার মানে কি দুইটা ছিল সাইন, তো একটা বের করে আনছে, আর থাকি কয়টা, একটা, তার মানে কি হবে সাইন থিটা। আর এখানে দেখো কি 2 সাইন থিটা বের করলে 2 থাকবে প্লাস 2, কারণ কি এই যে ব্র্যাকেটের বাইরের এটা দ্বারা যদি ভিতরকারটাকে গুণ করে, এখন আমাদের উপরেরটা মিলতে হবে। সেম একই ভাবে এখানে আমাদের কমন নিতে হবে। তো এখানে আবার কমন অনেকেই নিতে ঝামেলা করে। তাহলে দেখো একটা শর্টকাট ওই শিখা দিই, এই যে এখানে তোমাদের ব্র্যাকেটের ভিতর যেটা হয়েছে এখানে তোমাদের ঠিক সেটাই আনতে হবে। তাহলে তোমরা কি করবে, যে এটা শর্টকাট, যে এখানে যা থাকবে এখানে তোমরা ডিরেক্ট ওইটা আনবে, যে √3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল 0। এখন কথা হচ্ছে সামনে কত নিলে তার সাথে এটা গুণ করলে উপরেরটা মিলবে। তো দেখো √3 আছে সাইন থিটা, এখানে কি আছে শুধু 3 সাইন থিটা, তাহলে কি করতে হবে, অবশ্যই এখানে √3
3 নিতে হবে। তাহলে কি হয় দেখো, √3 গুণ করলে হবে 3, আর sin থিটার সাথে গুণ করলে হবে 3 sin থিটা। আবার 2√3 মানে √3 আর 2 গুণ করলে হচ্ছে 2√3, গুণ করলে মিলছে। এখন আমাদের তো চিহ্ন মিলাতে হবে। তো দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসের সাথে কি গুণ করলে মাইনাস হবে? অবশ্যই মাইনাস গুণ করলে, আর প্রথমটা মিললে দ্বিতীয়টা অটোমেটিক মিলে যাবে। এবার দেখো কি হয়, এখানে আমাদের এই যে ব্র্যাকেটের এটা আর এটা কি আছে, একই জিনিস আছে না? তাহলে এটা এখন আমরা কি করব, কমন নেব। কি হবে, √3 sin থিটা প্লাস 2, এটাকে যদি কমন নিই তাহলে দেখো এটার বাইরে কি থাকে, যে এটা না, শুধু কি যে 2 sin থিটা। এখানে আবার দেখো কি থাকে, শুধুমাত্র -√3 ইকুয়াল কি 0। আমরা জানি কি, যে কোনো দুইটার গুণফল যদি 0 হয় তাহলে পরস্পর তারা আলাদা আলাদা ভাবে 0। তার মানে কি হবে, যে এখন যে √3 sin থিটা প্লাস 2 ইকুয়াল 0, তাহলে কি হয় এখানে √3 sin থিটা ইকুয়াল -2, তাহলে sin থিটা ইকুয়াল -2/√3। এই যে মানটা, তাহলে এখানে থিটার মানটা কি আসবে দেখো, থিটার মানটা অবশ্যই তোমার, তো এখানে মাইনাস এসেছে, তার মানে এটা 0 থেকে 90 এর বাহিরে হবে। তাহলে এটা কি হবে, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তারপর দেখো কি ছিল এখানে, আবার এখানে কি হচ্ছে, যে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল কি 0। তাহলে কি হয়, 2 sin থিটা ইকুয়াল √3, এন কি হবে sin থিটা ইকুয়াল √3/2। তো বলো সাইন কত ডিগ্রির মান √3/2? তাহলে কথাই সাইন থিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রি। অতএব থিটা সমান কত, 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমার কি নির্ণেয় মান। অতএব নির্ণেয় থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। এটা কি আমাদের অ্যান্সার, বোঝা গেছে? গ নাম্বার দেখো বলছে কি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কোথায় আছে, দৃশ্যকল্প 1 আছে। তো দৃশ্যকল্প 1 থেকে আগে আমাদের এটা চিত্র আঁকাইতে হবে। বলছে কি, একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল। তো তুমি আগে একটা খুঁটি আঁকাও। তো ধরো এটা তোমার একটা খুঁটি আছে, ধরলাম এটা তোমার একটা খুঁটি, খুঁটি। তো বলছে কি, এই খুঁটি এমন ভাবে ভেঙে গেল। তো ভেঙে গেল মানে কি, ধরো কথার কথা আমি ধরলাম আমার এই জায়গাতে ভেঙে গেল, এই জায়গাতে ভেঙে গেল। তো এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে। তার মানে কি, এই যে খুঁটি ভাঙার পরে জিনিসটা এমন ভাবে পড়েছে যে ভাঙ্গা অংশের সাথে ওই দণ্ডায়মান অংশটা 30 ডিগ্রি কোণ করে আছে। এটার অর্থ হচ্ছে, তোমরা তো কলা গাছ দেখছো, তো যখন ঝড়ে কলা গাছটা ভেঙে যায় তখন কি হয়, গাছের যে গোড়া থেকে যতটুকু উপরে থাকে সেটা থেকে যতটুকু ভেঙে গিয়েছে সেটা কি আলাদা হয়ে যায়? না, সেটা একসাথে থাকে। কিন্তু তোমরা যখন অন্যান্য গাছ দেখবে, যেমন ধরো তোমার মেহগনি গাছ, ওখান থেকে দেখো একটা ডাল ভেঙে গেলে মানে গোটা যে আমাদের গাছ ছিল সেটা থেকে ডালটা আলাদা হয়ে যায়। কিন্তু কলা গাছের ক্ষেত্রে কি আলাদা হয়? হয় না। তাহলে জিনিসটা কেমন হবে, তোমার যে খুঁটিটা ছিল, ধরো এটা তোমার ছিল হচ্ছে খুঁটির গোড়া থেকে দণ্ডায়মান অংশ। ধরো এটা তোমার গোড়া থেকে দাঁড়ায় আছে এই অংশটুকু, আর এই যে আমি ধরলাম কি, এই যে ডট অংশটুকু আমার কি হয়েছে, ভেঙে গিয়েছে। এটা কি ভাঙা অংশ। তাহলে এতটুকু হচ্ছে আমার দণ্ডায়মান অংশ, এতটুকু হচ্ছে আমাদের ভাঙা অংশ। এখন ভাঙা অংশ তো আর উপরে থাকবে না, সেটা কি হবে, পাশে আসবে। তো পাশে আসা মানে কি, ধরো তোমার জিনিসটা এখানে এসেছে, এই যে এরকম এইভাবে এখানে এসেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাঙা অংশ। আর আমাদের কি ছিল, এই যে নিচে তো আমাদের কি থাকে, ভূমি থাকে, এটা ধরো ভূমি আছে। তো তাহলে আমাদের জিনিসটা কেমন হচ্ছে, যে আমার একটা খুঁটি ছিল, ধরো এখানে আমাদের এরকম নাম দিই, যদি আমরা দিই এ আর বি, এই একটা আমাদের সম্পূর্ণ খুঁটি ছিল। এখন এই সম্পূর্ণ খুঁটির ধরো সি বিন্দুতে ভেঙে গিয়েছে। তো সি বিন্দুতে যদি ভাঙে তাহলে আমাদের কি হচ্ছে, এখানে এটার নাম ছিল হচ্ছে বি, এটার নাম ছিল সি, এইটার নাম ছিল ধরো এ। এখন এই যে এসি অংশটুকু যেহেতু ভেঙে গিয়েছে, তাহলে ওটা তো ওখানে থাকবে না, ওটা পড়ে যাবে। তো যেহেতু ওটা পড়ছে, তাহলে এই যে এখান থেকে এভাবে পড়ছে,
তাহলে ধরো এটা মাটিতে এসে ডি বিন্দুতে পড়ছে। তো মাটিতে যদি এসে ডি বিন্দুতে পড়ে, এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের এসি যেটা ছিল সেটা সমান কি সিডি হবে না? সিডি। কারণ কি, দুইটা হচ্ছে তোমার কি ভাঙ্গা অংশ। কি অংশ? ভাঙ্গা অংশ। ভাঙ্গা অংশ। দেখো যতটুকু এসি ভেঙে গিয়েছে ততটুকুই তো এই পাশে এসে পড়ছে কি সিডি, এটা পড়ছে। তো তোমাকে বলছে কি যে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। তার মানে এই যে আমাদের যে ভাঙ্গা অংশ ছিল, এই ভাঙ্গা অংশের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি কোণ করে আছে। তার মানে এই কোণটা হবে কত? 30 ডিগ্রি কোণ করে আছে। এখন দেখো 30 ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে এই যে এটি খুঁটির গোড়া না, এই গোড়া থেকে কি করবে? 18 মিটার দূরে, এটার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার দূরে কি করছে? মাটি স্পর্শ করছে। তো এই উদ্দীপক থেকে আমরা এই চিত্রটা আঁকাইতে পারি। এখন তোমাকে বলছে কি যে খুঁটির সম্পূর্ণ অংশ, মানে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তো খুঁটি যদি সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তাহলে আমার কোনটা লাগবে? এই গোটাটা, মানে বি থেকে সি এবং এ থেকে সি। তো দেখো বিসি মানে কোনটা? এটা। আর এসি যেটা ছিল সেটা সমান আবার কি সিডি। তাহলে আমার এখন লাগবে যে সিডি আর বিসি, এই দুইটা যোগ করলে আমাদের কি হয়ে যাবে? যে সম্পূর্ণ অংশ এ বি পাবো। তাহলে এই জিনিসটা থেকে এখন আমরা কি করতে পারি? দেখো তুমি যদি ওই চিত্রটা এখানে আঁকাও, ওই ত্রিভুজটাকে, তাহলে ত্রিভুজটা কেমন হচ্ছে? এরকম না? যার এখানে আমাদের আছে কি 30 ডিগ্রি, এখানে আছে ডি, এখানে আছে বি, এখানে আছে সি। দেখো ওই ত্রিভুজটাকে আমরা এখানে আঁকাইলাম যেন তোমাদের জিনিসটা ইজি হয়। তো এটা যদি আমাদের থিটা কোণ হয়, মানে 30 ডিগ্রি কোণ হয়, তো তোমাদের বলছিলাম কি যে কোণের উপর নির্ভর করে আমাদের লম্ব এবং ভূমি নির্ভর করে। তো তাহলে এটা যদি আমাদের কি হয়, থিটা কোণ হয়, মানে 30 ডিগ্রি কোণ হয়, তাহলে কোণের বিপরীতে যে আছে সে কি হবে? লম্ব। আর এই যে এটা আমাদের কি ছিল? 90 ডিগ্রি। কারণ কি দেখো এই ভূমির ওপর গাছটি খারাপভাবে আছে, তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি। তো আমরা কি জানি 90 ডিগ্রির বিপরীতে যে থাকে সেটা কি? অতিভুজ। অতিভুজ। তো লম্ব আর অতিভুজ বাদে যেটা পাই সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের ভূমি। এটা হবে আমাদের কি? ভূমি। এখন আমাদের এগুলা বের করতে হবে। তো দেখো আমাদের কি আছে? লম্ব দেওয়া আছে, আর বের করতে হবে ভূমি আর অতিভুজ। তো যখন তুমি এই যে কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি নির্ণয় করতে চাবে, তো বলো তো লম্ব আর ভূমি কার সম্পর্ক থাকে? তোমাদের এর আগের আমার ভিডিওতে দেখাইছি যে লম্ব আর ভূমি থাকে ট্যান আর কট। তো যেহেতু আমরা ট্যানটা নিয়ে করতে অভ্যস্ত, তাহলে আমরা কি করবো? ট্যানেরটা বের করবো। তাহলে কি হবে? দেখো আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা সমান কি হবে? লম্ব ভাগ কি হবে? ভূমি। তোমাদের ছন্দ শিখাইছিলাম সেটা কি? টেরা লম্বা ভূত। তো টেরা থেকে ট্যান, লম্বা থেকে লম্ব, ভূত থেকে ভূমি। তো এখানে দেখো কি আছে? ট্যান কত ডিগ্রি? থিটার মান আছে 30 ডিগ্রি। এখন লম্ব মানে কোনটা? দেখো লম্ব হচ্ছে বিডি, বিডি ভাগ ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, বিসি। তো ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। আর এখানে দেখো কি হয়? বিডি, এই যে বিডির মান কত দেওয়া আছে? 18 ভাগ বিসি, বিসির মান কোনো দেওয়া নেই, তাহলে বিসি বিসি রাখলাম। এখন আর আর গুণ করো, তাহলে বিসি আর 1 গুণ করলে হবে বিসি, আর 18√3 গুণ করলে হবে 18√3। এটা, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? বিসি ইকুয়াল 31.18 এত মিটার। তাহলে আমরা কি পাইলাম? ভূমি পাইলাম, মানে বিসি পাইলাম। আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্যটা কি লাগবে? যে বিসি প্লাস সিডি। তাহলে এখন আমরা কি বের করব? সিডি বের করব। তো তাহলে দেখো আবার একই কথা, এখন তুমি দুইটা যে কোনো একটা করতে পারো, তো আমরা আগেরটার মতো করেই করি। তাহলে দেখো এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের সম্পর্ক কার? লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে আমাদের সাইনের। দেখো আমরা বলছিলাম কি সাগরে লবণ অতি, তার মানে কি সাগর থেকে সাইন থিটা, লবণ থেকে কি হয়? লম্ব ভাগ অতি থেকে কি হবে? অতিভুজ, অতিভুজ। তাহলে আবার আগের মতোই সাইন থিটা মানে কি 30 ডিগ্রি, এবং লম্ব মানে কোনটা আছে? দেখো লম্ব মানে আছে বি ডি ভাগ তোমার অতিভুজ মানে কি দেওয়া আছে? সিডি, সি ডি। এখন বলো সাইন 30 ডিগ্রি মান কত? 1/2 ইকুয়াল কত?
বিডি, বিডির মান কত দেওয়া আছে 18 ভাগ সিডি, সিডির মান কত দেওয়া আছে, সিডি দেওয়া নাই, তাহলে এটা আমরা বের করব। এখন এটাকে যদি আর আর গুণ করি তাহলে কি পাবো, সিডি ইকুয়াল গুণ করলে কত হয় 18 দুগুণে 36। তাহলে দেখো আমাদের বিসির মান পাইলাম এটা, সিডির মান পাইলাম এটা। তাহলে এই যে এতটুকু এটা ছিল আমার ভাঙ্গা অংশ, এতটুকু ছিল দ্বন্দ্বয়মান অংশ। তো ভাঙ্গা অংশ দ্বন্দ্বয়মান অংশ যোগ করলে কি পাবো, সম্পূর্ণ অংশ। তাহলে আমরা কি পাই যে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ অংশ সমান কি দণ্ডায়মান অংশ যোগ ভাঙ্গা অংশ। তো দণ্ডায়মান অংশ কোনটা, বি থেকে সি, তার মানে কি হবে বিসি প্লাস দণ্ডায়মান ভাঙ্গা অংশ কোনটা, সিডি, তাহলে কি হবে সিডি। তো এটা যদি যোগ করি তাহলে কত হবে দেখো, বিসির মান হচ্ছে 31.18 প্লাস সিডির মান হচ্ছে 36। তো তুমি যদি যোগ করো তাহলে কত হবে 67.18 মিটার। এটা কি হবে প্রায়, যেহেতু এখানে ভগ্নাংশ এসেছে যার কারণে এর মানটা হবে প্রায়, মানে আমি সম্পূর্ণ এক্সাক্ট মানটা বের করতে পারি নাই, একটু কম বেশি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, এটা আমাদের ছিল নির্ণয় অ্যান্সার। তো এই সকল ম্যাথে তোমাদের যেটাই থাকুক তোমরা কি করবে কি, সেই উদ্দীপক থেকে চিত্রটা তৈরি করে নেবে। যখন তোমরা চিত্র তৈরি করবে তখন জিনিসটা তোমাদের জন্য অনেক ইজি হবে।